হ্যালো, সবাইকে আবার স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিউ ব্রান্সউইকে যে ইনভেস্টর ভিসা স্ট্রিম যেটা আছে, যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন, সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। এর আগে আমি ম্যানিটোবা এবং নোভাস্কোশিয়া এই দুইটা ইনভেস্টর ভিসা নিয়ে আমি অলরেডি আলাপ করেছিলাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন, লাস্ট উইকে আমি ম্যানিটোবা নিয়ে করেছিলাম। আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। প্রথমেই বলে নিই, আজকের ভিডিওটা একটু সম্ভবত বড় হবে, কারণ অনেক ইনফরমেশন। আপনারা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাদের ইন্টারেস্ট আছে। আমি বলছি না সবাই আপনারা দেখবেন, যারা চান নিজেরা অ্যাপ্লিকেশন করবেন কারো সাহায্য ছাড়া, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে যখন সময় থাকবে তখন দেখবেন। ওকে, স্টেপসগুলো আমি একটু তাড়াতাড়ি করে বলে যাই, যদিও বা এই স্টেপসগুলো আগে জানার দরকার নেই, তারপর আমি বলছি। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউআই আমাদেরকে লঞ্চ করতে হবে, এলিজিবল যদি আমরা হই। নাম্বার 2, আমাদেরকে ইউআই পাওয়ার পরে কি করতে হবে? ইউআই লঞ্চ করার পরে আমাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তৃতীয়ত হলো আমাদের বিজনেসকে এস্টাবলিশ করতে হবে। চতুর্থ হলো পিআর অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এখন প্রথমে আমরা দেখে নিই যে আমরা আসলে এই প্রোগ্রামের জন্য এলিজিবল কিনা, বা এলিজিবল হতে হলে আমাদেরকে কি কি করতে হবে। আমাদেরকে অবশ্যই আউট অফ 165 পয়েন্টস আমাদেরকে কি করতে হবে। আমরা কোথায় কোথায় পয়েন্টস পাচ্ছি? এইজ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং আমাদের যে পার্সোনাল নেটওয়ার্থ আছে, বিজনেস ওনারশিপ আছে, সেখান থেকে আমরা কি পাবো, এবং বিজনেস কনসেপ্ট থেকেও আমরা পয়েন্ট পাবো, এবং অ্যাডাপ্টেবিলিটি ফ্যাক্টর থেকেও আমরা পয়েন্ট পাবো। প্রথমে একটু দেখে নিই যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস মাস্ট বি মেট অ্যাট দ্য টাইম অফ দ্য ইউআই। যখন আপনারা ইউআই সাবমিট করবেন তখন আমাদেরকে কি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আমাদেরকে মিট করতে হবে। এখন কোন কোন বিষয় থেকে আমাদের কি কি করলে আমরা এলিজিবল হবো একটু দেখে নিই, তারপর আমরা পয়েন্ট ফ্যাক্টরগুলো দেখবো, পয়েন্ট ক্যালকুলেশনগুলো দেখবো, যে কিভাবে আমরা বুঝবো যে আমরা এলিজিবল এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে। বিজনেস রিকোয়ারমেন্ট, আপনার বিজনেসকে অবশ্যই কি হতে হবে? এই বুলেট পয়েন্টগুলো আমি একটু খুব দ্রুত পড়ে যাবো, সবগুলো হয়তো বা পড়বো না, যেগুলো না হলেই নয় সেগুলো পড়ছি, বাকিগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। অবশ্যই আপনার বিজনেসকে কি হতে হবে? ইকোনমিক বেনিফিট টু দ্য প্রভিন্স, অবশ্যই যেন প্রভিন্সকে যেন বেনিফিট করে আপনার বিজনেস। স্টাবলিশড অ্যাজ এ সোল প্রপার্টিশিপ, আপনাকে অবশ্যই যে আপনি নিজেই একজন ওনার, সেইভাবে আপনাকে বিজনেসটাকে সেট করতে হবে। তারপরে অথবা দেখেন, ইন দ্য কেস অফ এ পার্টনারশিপ, যদি পার্টনারশিপে থেকে থাকেন তাহলে কি হতে হবে? দ্য আদার পার্টনার্স মাস্ট বি এ পার্মানেন্ট রেজিডেন্ট অর ক্যানাডিয়ান সিটিজেন। আপনি করতে পারেন, পার্টনারশিপে হতে পারে, কিন্তু অবশ্যই তাদেরকে কি হতে হবে? এই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। নাম্বার 3, দ্য কন্টিনিউড অপারেশন অফ অ্যান এক্সিস্টিং বিজনেস অর এস্টাবলিশমেন্ট অফ এ নিউ বিজনেস। অবশ্যই আপনি কি করতে পারেন? এখানে অলরেডি একটা বিজনেস আছে, সেই বিজনেসকে আপনি কিনে সেটাকে কন্টিনিউ করতে পারেন, অথবা নতুন করে একটা বিজনেস আপনি শুরু করতে পারেন। নাম্বার 4, এ প্রাইভেট সেক্টর ফর প্রফিট এন্টিটি উইথ দ্য প্রাইমারি পারপাস অফ আর্নিং প্রফিটস থ্রু সেল গুডস। অবশ্যই আপনাকে কি করতে হবে? নন প্রফিট কোনো অর্গানাইজেশন হলে হবে না, যেহেতু এটা বিজনেস, এটা আপনাকে কি করতে হবে? প্রফিট যাতে হয় সেরকম একটা বিজনেস আপনাকে শুরু করতে হবে। কনসিডার্ড অ্যাজ এ পার্মানেন্ট স্টাবলিশমেন্ট, অবশ্যই সেটাকে পার্মানেন্ট স্টাবলিশমেন্ট হিসেবে কনসিডার করতে হবে। আজকে আপনি একটা ঠেলা গাড়ি নিয়ে গিয়ে ওখানে একটা বিজনেস বসালেন, কালকে নাই, এরকম করে হলে হবে না। নাম্বার 2, ইকোনমিক বেনিফিট। সব পড়ছি না, আপনারা একটু দয়া করে এই বুলেট পয়েন্টগুলো পড়ে নেবেন, আমি এগুলো সব পড়বো না, অনেক সময় লাগবে এগুলো পড়তে, কিন্তু আপনারা হেডলাইনটা দেখলে বুঝতে পারেন যে আসলে ভিতরের জিনিসগুলো কি। আপনারা একটু পড়ে নেবেন, যদি এখানে কোনো পয়েন্টে কনফিউশন হয় আপনারা আমাকে পরে জিজ্ঞেস করতে পারেন। নাম্বার 3, ইনভেস্টমেন্ট। এইটাতে আমি একটু পড়বো যে আপনাকে অবশ্যই মিনিমাম, দেখেন, নট লেস দেন 150,000 বিফোর ট্যাক্স ক্যানাডিয়ান ডলার, এটা আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। খুবই কম অন্যান্য প্রভিন্সের তুলনায়, একটু ভালো করে দেখবেন। আপনাকে অবশ্যই কন্ট্রোল থাকতে হবে বিজনেসে 33.3%। ওকে, এগুলো আমি পড়ছি না, সেম জিনিস। ওকে, এটা আমি পড়েছি এর আগেও, যে কন্টিনিউস অপারেশন বাই সেম ওনার, না এটা পড়িনি। হ্যাজ বিন, এই বিজনেসটাকে অবশ্যই হ্যাজ বিন, যদি আপনি নতুন বিজনেস না শুরু করে যদি কোনো একটা বিজনেস আসে অলরেডি মার্কেটে, সেই বিজনেস যদি কিনেন, তাহলে সেটাকে আবার কি করতে হবে? যে এই বিজনেসটা অবশ্যই কন্টিনিউস অপারেশন হইতে হবে কি সেম ওনার দ্বারা লাস্ট 3 ইয়ার্স, যেদিন আপনি কিনবেন তার প্রিভিয়াস 3 ইয়ার্স যেন সেম ওনার এই বিজনেসটাকে মার্কেটে রান করে থাকে, সেরকম হতে হবে, এক্সকিউজ মি, and that the owner is a permanent resident or citizen of Canada, will be purchased at a proven fair market value। অবশ্যই যে ওই সময় মার্কেট রিসার্চ করে যে মার্কেটে যে ফেয়ার ভ্যালু থাকে সেই ভ্যালুতে আপনাকে কিনতে হবে। has achieved a proven net profit for at least 2 of the previous 3 years as demonstrated by audited financial statements, corporate tax assessments issued by CRA, Canadian Revenue Agency। ওকে,
আচ্ছা, এগুলো আমি সব পড়বো না, সব দরকার নেই আপনাদের জন্য। আমি যেখানে যেখানে খুব দরকার আমি সেটা পড়ে যাচ্ছি। ক্রিয়েটিং জবস ইন নিউ ব্রান্সউইক। অবশ্যই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কি করতে হবে, যে মিনিমাম একজনকে আপনাকে কি করতে হবে এখানে ফুল টাইম জব ক্রিয়েট করার মতো অবস্থা যেন আপনার বিজনেসে থেকে থাকে। নাম্বার 6, অপারেটিং দ্য বিজনেস ইন নিউ ব্রান্সউইক। অবশ্যই কি করতে হবে, আপনাকে বিজনেসটাকে নিউ ব্রান্সউইকে রান করতে হবে। আপনি নিউ ব্রান্সউইকের শুরু করে ইনভেস্ট করে আপনি আপনার বিজনেসকে উঠিয়ে আপনি নোভা স্কোশিয়াতে নিয়ে আসবেন, এরকম করলে হবে না। একটু পড়ে নেবেন, আমি সবগুলো পড়ছি না। ওকে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট রোল ইন বিজনেস। অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখেন, প্রোভাইডিং অ্যাক্টিভ ম্যানেজমেন্ট টু দ্য বিজনেস ইজ এ রিকোয়ারমেন্ট অফ দ্য এনবি বিজনেস, বা এনবি সংক্ষেপে নিউ ব্রান্সউইক বিজনেস ইমিগ্রেশন সিস্টেম অ্যাজ সেট আউট দ্য ইমিগ্রেশন অ্যান্ড রেফিউজি প্রোটেকশন রেগুলেশনস। ইউ মাস্ট, ভালো করে খেয়াল রাখেন এই পয়েন্টগুলো, আমি একটু পড়বো এই তিনটা। অ্যাজিউম রিস্ক অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ডাইরেকশন of the business, provide ongoing and active management to the business from within New Brunswick, and be present at the business premises on the day-to-day basis। এখানে এই যে একটু ভালো করে এইটা একটু শুনে, এটা আমরা অনেকে মিট করি না, পরবর্তীতে এটা আমরা অনেকে মাথায় রাখি না, আমরা চলে যাই। যে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে এই বিজনেসে। আপনি চলে গেলে হবে না, আপনি আরেকজনের উপর দিয়ে চলে গেলে আপনি আরেকটা করলেন, হয়তো বা আরেকটা কাজে আপনি চলে গেলেন, ওরকম করলে হবে না। নাম্বার 8, নেটওয়ার্থ ভেরিফিকেশন। আপনাদেরকে যে নেটওয়ার্থ ভেরিফিকেশনের আগের ভিডিওতে আমি বলেছিলাম ম্যানিটোবাতে যখন, যে আপনারা বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে কি করতে পারেন, অ্যাসেস করতে পারেন, কিন্তু অবশ্যই অবশ্যই ওই প্রভিন্স যাদেরকে বলে যে ক্যানাডাতে যে এজেন্সিগুলো দ্বারা বা যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দ্বারা আপনার নেট যে ওয়ার্থ যেটা আছে সেটাকে ভেরিফাই করতে হবে, সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। এখানে 3টা অর্গানাইজেশনের অ্যাড্রেস এবং ঠিক আপনার নাম এখানে দেওয়া আছে। একটু ভালো করে দেখেন কারা কারা। দেয়ার আর কারেন্টলি 3 ডেজিগনেটেড পার্সোনাল। এরা এই 3টা অর্গানাইজেশন তারা ডেজিগনেটেড। আপনার নেটওয়ার্থকে শুধুমাত্র এরাই কি করতে পারবে, ভেরিফাই করতে পারবে, অ্যাসেস করতে পারবে। ওকে, এরপরে চলে যাই নাম্বার 9, প্রেজেন্স ইন নিউ ব্রান্সউইক ডিউরিং দ্য এস্টাবলিশমেন্ট অফ ইউর বিজনেস। আপনাকে অবশ্যই কি থাকতে হবে, রিসাইড ইন নিউ ব্রান্সউইক 75% অফ দ্য টাইম অফ বিজনেস এস্টাবলিশমেন্ট। ভালো করে খেয়াল রাখেন, চলে গেলে কিন্তু হবে না। রিসাইড উইদিন 100 কিলোমিটার্স অফ ইউর প্লেস অফ বিজনেস। আপনার বিজনেস যদি এখানে থাকে, এখান থেকে 100 কিলোমিটার্সের মধ্যে আপনাকে থাকতে হবে, বেশি দূরে গেলেও চলবে না। সাইট ভিজিট, prior to receiving a nomination certificate, PETL will conduct a site visit and interview with your business premises, verify compliance। আচ্ছা, বিষয়টা যেটা হলো, আপনাকে কি করতে হবে, যে আপনার নমিনেশন পাওয়ার আগে PETL কি করবে, আপনাকে একটা ইন্টারভিউ, সাইট ভিজিট এবং ইন্টারভিউ নেবে, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে। আপনার PETL receives the request for nomination from, after PETL confirms the business has been operational in minimum 12 months। মিনিমাম আপনার বিজনেসকে 12 মাস মানে 1 বছর রান করতে হবে। যদি সেটা না হয়, PETL মেবি আপনাকে নমিনেশন নাও দিতে পারে। একটু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে ওরা যেগুলো বলছে, যেগুলো না হলে চলবে না, সেগুলো আপনি তো ইনভেস্ট করবেন, তাই না? এখানে অনেক টাকা ইনভেস্ট করবেন, আপনি অনেক এফোর্ট দেবেন আপনার। সো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, নাম্বার 11, এলিজিবল সিজনাল বিজনেস। কি কি সিজনাল বিজনেস এখানে করা যেতে পারে, কি কি বিজনেসগুলো এখানে এলিজিবল সিজনাল বিজনেস, ভালো করে খেয়াল রাখেন। সাম এগ্রিকালচারাল বিজনেস মে বি এলিজিবল, মিনিমাম অপারেটিং 9 আউট অফ 12 মান্থস ইন দ্য ক্যালেন্ডার ইয়ার। 12 মান্থসের মধ্যে 9 মান্থ। সিজনাল বিজনেস তো আমরা বুঝি, তাই না? এই সিজনে হলে বিজনেস হলে পরের সিজন হয়তো বা থাকবে না। মিনিমাম ফার্ম সাইজ 100 হেক্টর। আপনার খেয়াল রাখতে হবে যে কত সাইজ হইতে হবে আপনার ফার্মের। এগ্রিকালচারাল বিজনেস প্ল্যানস উইল বি ইভ্যালুয়েটেড বাই অ্যান অথরিটি কমিটি প্রায়র টু সেন্ডিং অ্যান ITA। খেয়াল রাখেন। ট্যুরিজম, এই ছিল এগ্রিকালচারাল। ট্যুরিজমের যেই সিজনাল যে বিজনেসগুলো আছে সেগুলোর মধ্যে কি কি, মিনিমাম অপারেটিং 9 আউট অফ 12 মান্থস, সেই একই জিনিস। মিনিমাম অপারেটিং 6 আউট অফ 12 মান্থস ইফ এলিজিবল ইকুইটি ইনভেস্ট এক্সিডস 1 মিলিয়ন ক্যানেডিয়ান ডলার। আমরা আসলে এত ইনভেস্ট করার মতো সবার টাকা থাকে না, কিন্তু তারপর যদি কারো থেকে থাকে, কেউ যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন, তারা অবশ্যই এটাকে চিন্তায় রাখতে পারেন। নাম্বার 12, কি সেক্টরস। কি সেক্টরস আপনার এই বিজনেসে সবচেয়ে কি সেক্টরসগুলো কি, সব পড়বো না, ভালো করে আপনারা একটু আপনারা এখান থেকে পড়ে নেবেন যে কি কি সেক্টরে আপনারা ইনভেস্ট করলে সেটাকে কি সেক্টরস হিসেবে তারা ধরবে বা আপনাদের সম্ভাবনা বেশি থাকবে। ইনএলিজিবল বিজনেসেস, ইনএলিজিবল বিজনেস কারা কারা আছে আমি সব পড়বো না, অনেকগুলো আছে এখানে। আপনারা একটু দয়া করে এই জিনিসগুলো একটু পজ দিয়ে দিয়ে আপনারা পড়ে নেবেন। ওকে, আপনারা একটু দেখে নিন, আমি আর পড়ছি না, এগুলো সব পড়বো না, অনেক সময় লেগে যাবে তাহলে। ওকে, এরপরের যে প্রয়োজনীয় যে অংশটা,
যেটা আপনাদের সাথে আলাপ না করলেই নয়, সেটা আমি চলে যাচ্ছি। এক্সপ্লোরেটরি ভিজিটস, আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা বিজনেস শুরু করার আগে আপনাকে কি বিজনেস প্ল্যানটা রেডি করতে হবে, তাই না? এবং সেটার জন্য আপনাকে একটা ভিজিট কিন্তু এখানে দিতে হবে, মিনিমাম 5 ফুল বিজনেস ডেইজ। তাহলে এখানে আসার আগে এই যে ভিসার যে বিষয় টিষয় এগুলো কিন্তু আপনাকেই ম্যানেজ করে আসতে হবে। এগুলোর জন্য কিন্তু আপনাকে নিউ ব্রান্সউইক কোনো ইনভিটেশন লেটার কোনো কিছু এগুলো দিবে না। ওকে, নিউ ব্রান্সউইক সাজেশনস ফর বিজনেস মিটিংস ইনক্লুড বাট আর নট লিমিটেড টু, একটু পড়ে নেবেন এখানে, আমি এগুলো সব পড়ছি না, অনেকগুলো একটু দেখে নেবেন যে কি কি এটার সাথে রিলেটেড। ওকে, এরপরে চলে যাই, পরেরটাতে চলে যাই। আসল যে জায়গাটা, আমরা এত সময় জাস্ট একটু ওভারভিউ দিলাম যেটা আসলে কি কি করতে হবে, সিলেকশন ফ্যাক্টরস। এখন আমরা দেখব কোন কোন ফ্যাক্টরে আমরা কোন কোন পয়েন্ট আমরা পাবো, 65 পয়েন্টস আমরা কিভাবে করতে পারি। এইজ থেকে প্রথমে আমরা দেখেন 21 থেকে 59 বছরের মধ্যে আমরা পয়েন্ট পাবো, ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের 10। 21 থেকে 29 বছরের মধ্যে যারা আছে তাদের জন্য 5 পয়েন্ট, 30 থেকে 49 মধ্যে যারা আছে তাদের জন্য 10 পয়েন্টস, এটাই সর্বোচ্চ। এবং এই সময়টার মধ্যে আমরা বেশি মানুষ অ্যাপ্লিকেশন করি যারা আমরা বিজনেসে আছি। তাহলে ধরে নিলাম আমরা এখানে 10 পয়েন্টস, 10 আউট অফ 10 পেলাম ম্যাক্সিমাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিএলভি 7+, যদি আপনি লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, আপনি এখানে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টস 20 পাবেন যদি আপনি 7+ থেকে থাকে। আপনার সিএলভি 7+, মানে আপনি যদি ইচ ব্যান্ডে 6 করে পান তাহলে আপনি কি হচ্ছে, এই যে 4টা ফ্যাক্টরস আপনি 5 করে 4×5 = 20, আপনি ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সিএলভি 6 এর জন্য আপনি পয়েন্ট পাবেন 16, সিএলভি 5 এর জন্য আপনি পয়েন্ট পাবেন 12। ওকে, আর যদি আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে থাকে, ফ্রেঞ্চ যদি জানা থাকে, এটা আমি ধরলাম এটা আপনাদের জন্য প্রযোজ্য না, আমরা ধরে নিলাম এখানে আমরা 20 পয়েন্টস পাবো। তাহলে এখানে 10, এখানে 20, 30 পয়েন্টস আমরা পেয়ে গেলাম। এরপরে এডুকেশনে যাদের পিএইচডি আছে তাদের জন্য 20 পয়েন্টস, যাদের মাস্টার ডিগ্রি আছে তাদের জন্য 16 পয়েন্টস, তারপরে যাদের পোস্ট সেকেন্ডারি ডিপ্লোমা তাদের জন্য 13 পয়েন্টস, হাই স্কুল ডিপ্লোমা তাদের জন্য 10 পয়েন্টস। তাহলে আমি এখানে ধরে নিই আমরা এখানে মাস্টার ডিগ্রির জন্য যে 16 পয়েন্ট আছে আমরা সেটা পাবো। তাহলে উপরে কত পেয়েছিলাম আমরা, 20 এবং 10, 30 আর 16, 46। এরপরে চলে যাই পার্সোনাল নেট ওয়ার্থ আমাদের। ওকে, এখান থেকে একটু পড়ে নেবেন। ইউ মাস্ট হ্যাভ এ ভেরি, আমি জাস্ট যেই লাইনটা দরকার আছে আপনাদের পড়ার সেটা আমি বোল্ড করে রেখেছি। অবশ্যই মিনিমাম আপনাদের 500,000 ক্যানাডিয়ান ডলারের কি থাকতে হবে, নেটওয়ার্থ থাকতে হবে, আপনাদের অ্যাসেট থাকতে হবে। এটা একটু আপনাদের কি করতে হবে, অ্যাসেস করে দেখাতে হবে। ওকে, এরপরে চলে যাই বিজনেস ওনারশিপ অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই জায়গাগুলো থেকে আমরা পয়েন্ট পাবো। এর আগের ভিডিও যারা দেখেছিলেন ম্যানিটোবা নিয়ে, তারা আপনারা হয়তো দেখেছেন যে যদি ম্যানেজেরিয়াল সেক্টরে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা সেখান থেকে পয়েন্টস পাচ্ছেন, যদি সেটা না থেকে থাকে, যদি বিজনেস ওন করেন আপনারা সেখান থেকে পয়েন্ট পাচ্ছেন। প্রথমে হলো বিজনেস ওনারশিপ, যাদের বিজনেস আছে তাদের যদি 10 ইন দ্য লাস্ট 10 ইয়ার্সের মধ্যে যদি আপনার 10 বছরের ইয়া থেকে বিজনেস ওন করেন আপনি, তাহলে আপনি 15 পয়েন্ট পাবেন। 6 থেকে 9 ইয়ার্স লাস্ট 10 ইয়ার্সের মধ্যে যদি হয় তাহলে 12 পয়েন্টস। 3 ইয়ার্স যদি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনি পাবেন 8 পয়েন্ট। আমরা এখানে ম্যাক্সিমাম ধরে নেই যেখানে 15 পয়েন্টস আপনি পাবেন। তাহলে আমরা আচ্ছা পরে ক্যালকুলেট করবো, আমরা মনে থাকবে না তাহলে। ওকে, সিনিয়র ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স যদি আপনাদের এটা না থেকে থাকে বা আপনাদের যদি দুইটাই থেকে থাকে আপনারা কিন্তু দুইটাই পয়েন্ট ক্লেম করতে পারবেন। কিন্তু যদি আপনাদের এইটা না থাকে, আপনারা এটা থেকে, যদি এটা থাকে এটা থেকে আপনারা পয়েন্ট ক্লেম করবেন। ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের এখানে কত, ম্যাক্সিমাম পয়েন্ট হলো 9। লাস্ট 10 বছরের মধ্যে যদি আপনার লাস্ট 10 বছরই ম্যানেজেরিয়াল সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্টে আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকলে 9 পয়েন্ট পাবেন। লাস্ট 10 ইয়ার্সের মধ্যে 6 থেকে 9 যদি থাকে তাহলে আপনার কত হলো, 7 পয়েন্ট। লাস্ট 5 ইয়ার্সের মধ্যে যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে 5 পয়েন্ট। ওকে, শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট, এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য না, এটা আমরা দেখব না। বিজনেস কনসেপ্টে আপনাদের জন্য এখানে কি আছে, পয়েন্টস আছে ম্যাক্সিমাম 25। ক্যান্ডিডেট ভিজিটেড এনবি নিউ ব্রান্সউইক ফর এ মিনিমাম 5 বিজনেস ডেজ উইদিন 1 ইয়ার। লাস্ট 12 মান্থসের মধ্যে যদি আপনি 5 বিজনেস দিনের জন্য যদি আপনি ভিজিট করে থাকেন, এবং অ্যাপ্লাইং অ্যান্ড হ্যাজ ইনক্লুডেড দ্য ট্রিপ রিপোর্ট উইথ ইউআই, যদি ইউআই এর সাথে আপনি ট্রিপ রিপোর্ট দেন তাহলে আপনি কত পয়েন্ট পাবেন, 5 পয়েন্ট পাবেন। Candidate will transfer minimum 5 years of business ownership experience to the same industry and sector in New Brunswick, তাহলে আপনি 4 পয়েন্ট পাচ্ছেন। Business is located outside, দেখেন ম্যানিটোবাতেও ছিল, নোভা স্কোশিয়াতেও ছিল, সেম জিনিস। Business is located outside of the greater, আমাদের এই যে সেন্ট জন এবং মংটন, এই মেইন শহরগুলো থেকে যদি আপনি বাইরে হয়
মোর দ্যান 20 কিলোমিটার্স ফ্রম সিটি সেন্টার যদি হয় তাহলে সেখানে আপনি এডিশনাল 5 পয়েন্টস পাচ্ছেন। এলিজিবল ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার দেন কত, 500,000 ক্যানাডিয়ান ডলার 3 or 2, তাহলে আপনি এখানে কি এলিজিবল ইনভেস্টমেন্ট বিটুইন 150,000 থেকে 499 যদি হয় তাহলে 2 পয়েন্ট, আর যদি 500,000-এর উপর হয় 500,000 হয় 3 পয়েন্ট, 1 পয়েন্ট বেশি আছে এখানে। ক্যান্ডিডেট ইনক্লুডেড রিলেভেন্স, আচ্ছা এটা আপনারা পাবেন না, এটা পড়ে লাভ নাই, এটা আমরা পড়বো না, এই শেষের দুইটা আমাদের জন্য খুব একটা প্রয়োজনীয় না। অ্যাডাপ্টেবিলিটি থেকে আমরা পয়েন্ট পাবো, সেটা আমরা একটু পড়ি। কমপ্লিটেড এ প্রোগ্রাম অফ ফুল টাইম স্টাডি অ্যাট লিস্ট 1 year at a recognized university or institution, পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন নিউ ব্রান্সউইক যদি পড়ে থাকেন তাহলে আপনি কি পাবেন এখানে 5 পয়েন্ট। কমপ্লিটেড অ্যাট লিস্ট 6 months কন্টিনিউয়াস ফুল টাইম এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্সউইক, এটা আমাদের জন্য দরকার, এইটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। মিটস দ্য মিনিমাম লেভেল অফ CLB 5 ইন ইংলিশ, এটার জন্য আমরা কত পাবো, 5 পয়েন্ট এখানে পাবো যদি আমাদের স্পাউস কি করে থাকে, মিনিমাম CLB 5। আমরা উপরে দুইটা থেকে পয়েন্ট পাবো না, আমরা জানি এটা সবার জন্য প্রযোজ্য না, এইটা আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করলে পেতে পারি এই 5 পয়েন্ট। এরপর আমাদের ওই যে প্রথমে যে আমরা স্টেপগুলো বলে আসছিলাম সেইটা যে পিআর রেডিনেস, আমাদের কি পিআরটাকে আমাদের কি করতে হবে, এটা যে আমরা যে এলিজিবল সেটা আমরা প্রথমে দেখলাম যে আমরা এলিজিবল, তারপর রেজিস্ট্রেশন, তারপর আমরা ইউআই সাবমিট করলাম, আইটিএ পেলাম, আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, পিইটিএল আমাদেরকে ডিসিশন দিল, এস্টাবলিশ করলাম আমাদের বিজনেসকে, দেন এই এস্টাবলিশমেন্টের পর আমরা কি পেলাম, নমিনেশন পেলাম, নমিনেশন ধরেই আমরা পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করলাম। তো এই ছিল মোটামুটি আমাদের পয়েন্টের যে বিষয়টা, সেটা যে আপনারা যদি আউট অফ 100 আপনারা যদি 65 পয়েন্টস পেয়ে যান কেউ এখান থেকে, আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। মনে রাখবেন ইউআই সাবমিট করা মানেই কিন্তু আইটিএ পাওয়া নয়, এটা পুরোটাই নির্ভর করবে, এটা একটা পয়েন্ট বেসড একটা প্রোগ্রাম, এটা নির্ভর করবে পিইটিএল এর উপরে। তারা যদি আপনাকে আইটিএ দিতে চায় আপনি আইটিএ পাবেন, আইটিএ পাওয়ার পরে ফার্দার যে স্টেপগুলো আছে সেগুলো তো ওখানে আমি এক্সপ্লেইন করলাম, আপনারা ওইটা ধরে আপনাদের পিআর প্রসেসিং শেষ করতে পারেন। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি খুব দ্রুত করেছি, যে কারণ আসলে অল্প সময়ের মধ্যে পুরো একটা প্রোগ্রামকে বোঝানো সম্ভব না। এরপরে আমি প্রত্যেকটা প্রভিন্স নিয়ে যেহেতু আলাদা আলাদা করে করা হয়ে গেছে, তা আলাদা আলাদা 3টা প্রভিন্স নিয়ে এই বিজনেস ইনভেস্টর ভিসা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে। এখন আমার কাজ হলো এই পরের ভিডিওগুলোতে, পর্ব 2তে আমি যেটা করব, কিভাবে আপনারা ইউআই প্রোফাইলটা আপনারা সাবমিট করবেন সেগুলো পার্ট 2তে গিয়ে দেখাবো। হয়তো বা পার্ট 2তে আমি এই পার্ট 1-এর যে বিষয়গুলো মনে হলো যে আমি কভার করতে পারিনি সেগুলো নিয়ে আমি আরেকবার আলাপ করার চেষ্টা করব। তো আজকে আমি এখানেই শেষ করব। যদি এই পুরো সিলেকশন ক্রাইটেরিয়া কিভাবে এলিজিবল হবেন এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব পরবর্তী পর্বে এগুলো নিয়ে আবার আলাপ করার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও আপনারা মিস না করেন। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।